কাঁধে নাকি ব্যথা পাইছিস দেখি। অল্প। দাদিমা তার সামনে গিয়ে তার কাঁধ দেখলো, মিনি ব্যান্ডেজ লাগানো। জামাইকে দিয়ে তোর সেবা করাইছি সারা রাত, কপালে নাকি ঠোকরও খাইছিলি। শায়না চোখ গরম করে তাকালো। বুড়ি বেশি ফটর ফটর করে সব জায়গায়। দাদিমা নিজের জায়গায় এসে বসলেন, বললেন, এদিকে ফিরে বস, এমন করে মুখ লুকাইয়া কয়দিন থাকবি? কি আজব মেয়া হয়েছে আমার ছেলের। আরে আমরা কই কালেও এত লজ্জায় পাইনি স্বামীরে। শায়না তাকালো না, তবে মুখ ফিরিয়ে রাখলো না, সোজা হয়ে বসলো, মাথা নামিয়ে হাত কসলাচ্ছে অল্প স্বল্প। দাদিমা বললেন, আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন আমি কাঁদছিলাম অনেক। তোর দাদা আমার হাত ধরে। দাদিমা গল্প শোনাতে লাগলেন। শায়নার ইচ্ছে করছে বুড়িকে ঘর থেকে বের করে দিতে, মুখে লাগাম নেই। দাদিমা বসে আছেন তাদের মাঝখানে। তাজদার শরীরটা খানিকটা পেছনে হেলিয়ে বিছানার উপর দু হাত দিয়ে ভর করে দাদিমার পেছনে সোজা শায়নার দিকে তাকালো। শায়না সেই দৃষ্টি টের পেয়ে একটু চমকে উঠে তাকালো, তারপর অন্যমনস্ক ভঙ্গিতে নিজের জায়গায় নড়ে চড়ে বসলো। অস্বস্তি গলার কাছে চেপে বসলো, নিঃশ্বাসটাও ভার ভার। তাজদার সিদ্দিকী গা ঝাড়া দিয়ে উঠে পড়ল, দাদিমাকে বলল, আসুন, মেহমানকে এতক্ষণ নাস্তা না খেয়ে বসিয়ে রাখলাম। দাদিমা বিছানা থেকে উঠে দাঁড়ালো। শায়না দাদিমাকে ফিসফিস করে বলল, বেয়াদব দুটো একসাথে হয়েছে। দাদিমা হেসে ফেললেন। যেতে যেতে তাজদারকে বললেন, কি বলছে দেখো। কি? আমিও বেয়াদব, তুমিও বেয়াদব। শব্দ করে হাসলো তাজদার সিদ্দিকী। মিথ্যে নয়। ওয়ালিমার অনুষ্ঠান রাতে। সকালে রওশনারাকে এক দফা কথা শুনিয়েছেন তাজউদ্দিন সিদ্দিকী, কারণ ওয়ালিমার যে গরু কেনা হয়েছে সেটা তাজদার পছন্দ করেনি। গরুটা আবার অন্যত্র বিক্রি করে নতুন একটা কেনা হয়েছে, 8,000 টাকা লস হয়েছে। দ্বিতীয় গরুটা তার পছন্দ হয়নি, তেমন বলেছে মোটামুটি। টাকা অনুযায়ী আরো ভালো হতে পারতো। তার বাপ চাচাকে গরু চেনে না। রায়হান খেপে গেছে তার বাছাবাছি দেখে। কোরবানির গরু হলে একটা কথা, ওয়ালিমার গরু নিয়ে তো বাছাবাছি বিরক্তিকর। সে রওশনারাকে বলে দিল, তোমার ছেলের আর কোনো কিছুতে আমি নেই, বিয়ে আর কেউ করেনি, শুধু ও করেছে সব কিছুতে বাছাবাছি। বাপ চাচা সবাই নিজেরা বলা বলি করছিল এইসব কথা নিয়ে, কিন্তু তাজদারকে কেউ কিছু বলেনি। তার কানে গেলে বলবে কোনো গরু জবাই করতে হবে না, খাসি দিয়ে চালিয়ে দাও। গরুর ব্যাপারটা কোনো মতে মিটমাট হওয়ায় রওশনারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দুপুরে চলে এসেছে শায়নার মা বোনেরা। রওশনারা বলেছিল দুপুরে তাদের বাড়িতে চলে আসতে। ওয়ালিমা যেহেতু ক্লাবে হবে, সবাই কথা মতো দুপুরে চলে এসেছিল। শায়না মামি খালাম্মারা শায়নার ঘরটা ঘুরে ফিরে দেখছিল, আসবাবপত্রগুলো দেখছিল। শায়নার বড় বোন শারমিলা বলল, আমি বলেছিলাম না ওর ঘরে আসবাবপত্রে ভর্তি, আব্বা ফার্নিচার দিলে সেগুলো বসানোর জায়গা ছিল না এখানে। শাহিদা বেগম শায়নাকে দেখছিলেন। দাদিমা গিয়ে ওনাকে বলেছে শায়না নাকি জামাইয়ের সাথে কথাবার্তা বলছে না, কাল রাতেও নাকি কথাবার্তা বলেনি, কেঁদেছে শুধু। কথাটা তিনি আফসার সাহেবের কানেও তুলেছেন। তাদের মেয়ে জামাইয়ের সাথে কথা বলছে না, কথাটা একবার রটে গেলে যা নয় তাই কথা হবে। শায়না গম্ভীর মুখে বসে আছে। ঘর থেকে দু একবার বের হয়েছিল সে, তিতলির ঘর অব্দি গিয়ে আবারও ফিরে এসেছে। গরু নিয়ে ঝামেলা হয়েছে সেটা তার কানে এসেছে। তাজদার সিদ্দিকী যে নিজের পরিবারের মানুষগুলোকেও কতটা যন্ত্রণাময় রেখেছে সেটা শায়না একটু হলেও বুঝতে পেরেছে। মায়ের সাথে তেমন ভালোভাবে কথাবার্তা বলল না সে। ভাবিরা তাকে এটা ওটা জিজ্ঞাসা করছিল হাসি ঠাট্টা করে। শায়না কারো কথার জবাব দেয়নি। তাজদারের ফুপুরা শায়নার ফুপুদের কথায় কথায় বলল, শায়না কাল থেকে এভাবে মুখ গোমরা করে বসে আছে, না কথাবার্তা বলছে, না ভালো করে খাওয়া দাওয়া করছে, না তার মুখে একটু হাসি আছে। শুধু শাশুড়ির সাথে দু একটা কথা বলল, আর কারো সাথে না। 10টা কথার একটা জবাব দিচ্ছে। পাশের বাড়ি থেকে মেয়ে এনেছে এই কাহিনী দেখার জন্য। সে তো সবাইকে চেনে, এত লজ্জা পাওয়ার কি আছে? শাহিদা বেগম চুপচাপ শুনলেন। শায়নার ফুপুরা জবাব দিল, প্রতিবেশী মানুষজন হুট করে আত্মীয় হয়ে গিয়েছে, তাই লজ্জা পাচ্ছে। ঠিক হয়ে যাবে। আমার ভাতিজি মেয়ে ভালো। তাজদার হঠাৎ ঘরে এলো। সবাই তাকে দেখে মাথায় ঘোমটা টানলো। তাজদার নিজের ঘড়িটা খুঁজে পাচ্ছে না। ঘর ভর্তি মানুষ, কাকে জিজ্ঞাসা করবে শেষমেশ শায়নার দিকে তাকালো। শায়নার চোখ সরিয়ে নিয়ে তার ভাইপোর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তাজদার বালিশ সরিয়ে জিনিসপত্র নেড়ে ছেড়ে ঘড়িটা খুঁজছে দেখে শাহিদা বেগম বললেন, তাজ বোধহয় কিছু খুঁজছে। হ্যাঁ, ঘড়িটা। শায়নার বুক ধড়ফড় করে উঠল। ঘড়ি খুঁজে পাচ্ছে না, তার পরিবারের কাউকে চোর বানিয়ে দেবে না তো? সে আপার ছেলে মেয়েদের দিকে তাকালো। তাজদার সিদ্দিকের মেজাজ বিগড়ে যাচ্ছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। শায়নার শরীর খারাপ লাগছে, আবারও দম বন্ধ লাগছে, অস্থির লাগছে। শাহিদা বেগম আর শারমিলাও এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে ঘড়িটা কোথাও আছে কিনা। শাহিদা বেগম হঠাৎ করে শায়নার পায়ের কাছে এসে বসে পড়ল। ঘড়িটা নিচে পড়ে আছে। শায়না মায়ের হাত থেকে ঘড়িটা কেড়ে নিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলল।
ঘড়িটা আড়াল করে ফেললো। শাহিদা বেগম কিছু বুঝতে পারলেন না। তাজদার ঘর থেকে বেরিয়ে গিয়ে তিতলি আর তাসনুবাকে ডাকাডাকি শুরু করে দিল। রওশনারা এসে বলল, ওরা গোসলে গিয়েছে, কি হয়েছে? ঘড়িটা কোথায় খুঁজে পাচ্ছি না। শায়নাকে জিজ্ঞেস করেছো? তাজদার কোনো জবাব দিল না। রওশনারা ঘরে এসে শায়নাকে বলল। ওর ঘড়িটা নাকি খুঁজে পাচ্ছে না। শায়না বলল, আমি দেখিনি। একটু খোঁজে দেখো। শাহিদা বেগম ঘর খালি করে দিয়েছেন। ঘরে শুধু শায়না আর তিনি। তাজউদ্দিন সিদ্দিকী ডাকতে তিনি চলে গেলেন। ঘরে তখন তাজদার ঢুকলো। শায়না বালিশের নিচ থেকে ঘড়িটা তুলে বিছানায় ছুঁড়ে মারল। তাজদার ঘড়িটা নিয়ে হাতের কবজিতে পড়তে পড়তে বলল, ওটা লুকিয়ে রাখার কোনো রিজন আমি দেখছি না। বালিশের নিচে আমি আগেই চেক করেছিলাম। শায়নার একটাই জবাব, চুরি করেছি। বলে সে চুপচাপ হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। ওয়ালিমার অনুষ্ঠানে শায়না লেহেঙ্গা পরেছে, ল্যাভেন্ডার পিঙ্ক। লেহেঙ্গাটা সবার পছন্দ হয়েছে। খাবার দাবারে এলাহি আয়োজন। সবাই তাজদার সিদ্দিকীর প্রশংসায় পঞ্চমুখ। শায়নার ভাগ্য নির্ধারণ করে ফেলেছে সবাই। তিক্ত বিরক্ত হয়ে সবার কথাগুলো শুনলো শায়না। দাদিমা তাকে বোঝালো, পরের ঘর কইতে হলে জেদ রাখতে নেই, এটা সেটা। শায়না শুনলো এক কান দিয়া, বের করে দিল আরেক কান দিয়া। তাজদার সিদ্দিকী কালো শেরওয়ানি পরেছে। নিজের হাই প্রোফাইল ওয়ালা আত্মীয় আর বন্ধু বান্ধবদের আপ্যায়নে ব্যস্ত সে। অনেক ছবি তোলা হলো, ভিডিও শ্যুট হলো, আউটডোর শ্যুটও হয়েছে। শায়না রীতিমতো ক্লান্ত বোধ করছিল, কিন্তু তাসনুবার ক্লান্তি নেই। হিসেব করলে দেখা যাবে সে শায়নার চেয়েও বেশি ছবি তুলেছে। তাজদার সিদ্দিকী তার বন্ধু বান্ধবদের সাথে খেয়ে ফেলেছে এক টেবিলে। শায়না তার দুলাভাই আর ভাইয়ের এক বেঞ্চে বসেছে। তিতলি তৌসিফ এসে বসলো। খাওয়া দাওয়া মাত্র সবে শুরু হয়েছে। তাজদার সিদ্দিকী তাসমিনের ছেলে সিনানকে নিয়ে আসছিল কথা বলতে বলতে। সবাইকে হেসে হেসে খাওয়া দাওয়া করতে দেখে সে হঠাৎ থমকে গেল। একদৃষ্টিতে চেয়ে রইল, বিশেষ করে শায়নার দিকে। সে হাসছিল খাওয়ার সময়, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে চলে গেল সেখান থেকে। খাওয়া দাওয়ার মাঝপথে তখনই তাসনুবা এসে বলল, শায়না, তুমি ভাইয়াকে না ডেকে খেতে বসে গেলে কেন? শায়না তার বড় দুলাভাইয়ের পাশে বসেছে। বড় দুলাভাই বললেন, তাজদার সাহেব তার বন্ধুদের সাথে বসছেন শুনলাম, কি যেন বলল। তাসনুবা রাগত স্বরে বলল, সবার আঙ্কেল দেখে আমি অবাক। শায়না, তুমি ওঠো, ভাইয়াকে ডেকে নিয়ে আসো। আনিস শান্তভাবে শায়নাকে বলল। খেয়ে নে, কোথাও যেতে হবে না। তাসনুবা ফের জেদ দেখিয়ে বলল। শায়না, তুমি ওঠো বলছি, ওঠো। আনিস গর্জে বলল, ও যাবে না। খাওয়ার পাত থেকে উঠবে কেন? আশ্চর্য। তাসনুবা এবার আনিসের দিকে তাকালো। আপনার বোনের আক্কেল নেই? তার জেনে নেওয়া উচিত ছিল না তার বর খেয়েছে কিনা। কেউ বরকে নিয়ে খেতে বসতে হয় এটা জানে না, নিজের লোকজন নিয়ে খেতে বসে গেছে যেন কতদিনের অভুক্ত সবাই। ডিসগাস্টিং। আনিস তার দিকে তাকালো ক্ষোভ সমেত। তারপর ভাতের পাত থেকে উঠে গেল। তৌসিফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দৌড়ে গিয়ে হাত ধরে ফেলে বলল, আনিস ভাই, কেন রাগ করেছেন? বসেন, রাগ করবেন না। ওর কথায় রাগ করেছেন? বলতে বলতে তাসনুবার দিকে তাকালো খ্যাপাটে দৃষ্টিতে। তিতলি রোস্টের গায়ে কামড় দিতে দিতে বলল, একটু খেতে বসেছিস, সেখানেও শান্তি নেই। আনিস তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে গেল। শায়নার দুলাভাইরা উঠে গেল। সবাই উঠে গেল একে একে, শুধু শায়না বসে রইল। শাহিদা বেগম এসে বলল, জামাই খেয়েছে কিনা আগে দেখবি না? সবাইকে নিয়ে খেতে বসলি, অথচ জামাইয়ের খোঁজ করলি না। রসনারাও এসে দাঁড়িয়েছেন পেছনে। শায়না বলল, এত দামি মানুষ আমার সাথে বসে খাবে? রসনারা বললেন, আনুষ্ঠানিকতা মানতে হবে না, তিতলিকে দিয়ে একবার ডাক পাঠালে তো হতো। শায়না ওনার দিকে অবাক চোখে তাকালো। তাকে দোষারোপ করছে। বড় আম্মু তাজদারের খালাম্মারা এসে বলল, নিজের বোনের জামাই আর ভাইদের নিয়ে খেতে বসে যেতে আমি আর দেখিনি। আমার আপা দেখে শুনেই কি বউ নিয়ে এলো আল্লাহ জানে। এইসবও শিখিয়ে দিতে হয় মানুষকে? তার বউ তাকে রেখে সবার সাথে বসে ভাত খাচ্ছে হেসে হেসে, এটা মানার মতো? তৌসিফের আজও কি হলো? ভাইকে খুঁজলো না কেন সে? তৌসিফ বলল, ভাই তো তার স্যারদের গাড়িতে তুলে দিতে গিয়েছিল। ভাবলাম আর ক্লাবে ফিরবে না, বাড়ি চলে যাবে। আমি খাইনি, তাই শাওনের সাথে বসে গিয়েছিলাম। এত কাহিনী হবে তা জানতাম না। শাওনকেও আমরাই জোর করেছি। তাজদারের ফুপুরা বলল, দোষ তো বউয়ের, ও জামাই রেখে খেতে বসতো কেন? এত বড় মেয়ের আক্কেল নেই, কচি খুকি তো আনেনি বউ করে। জামাইয়ের সাথে ছবি তুলতে অনীহা, ভাত খেতে অনীহা, দেখতে পাচ্ছি তো সব। বেশি পেয়ে গেলে উগলে দেয় না মানুষ। এই মেয়েরও হয়েছে সেই দশা। শায়না অপমানে কাঁদছিল। আনিস এসে বলল, আপনারা সবাই মিলে ওকে দোষারোপ করছেন কেন? ওকে তো তৌসিফ আর তিতলির জোর করায় ও খেতে বসেছে। আমরা তো সবাই ছিলাম।
তাজদারের ফুপু খালা মামিরা এক একজন এক এক কথা বলতে লাগলো। কথাগুলো যথেষ্ট কাউকে কাঁদানোর জন্য, এমন কথা কেউ শত্রুকে বলে না। তাসনুভা তাসমিন তো আছেই সাথে। আনোয়ারা বেগম ও সায়নার পক্ষে দাঁড়ালেন না। নাতি রাগ করে চলে গিয়েছে ক্লাব থেকে, এটা তাদের কাছে অপমানের। আনিস বলল, আমার বোনের এতই যখন তখন ওকে আর আপনাদের বাড়িতে দিচ্ছে না। হাই চল। বলেই সে সায়নার হাত ধরে নিয়ে যেতে লাগলো। সাবরিনকে বলল, ওকে নিয়ে গাড়িতে ওঠ, এরা সবাই ওকে কথার বানে মেরে ফেলবে। রওশনারা পেছন থেকে বললেন, আনিস কি করছো? ঝামেলা বাড়িও না। আনিস কথা শুনলো না, সাবরিনকে বলল। ভাবি গাড়িতে ওঠো। সাবরিনা শাইনাকে নিয়ে গাড়ির দিকে এগোচ্ছে। পরিস্থিতি উত্তেজিত। এ ওকে ডাকাডাকি করছে, সে আরেকজনকে ডাকাডাকি করছে। শাহিদা বেগম বললেন, ও আনিস এভাবে নিয়ে যেতে পারে নাকি? কথা শোন। তাসনুবা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছে, বিরক্তির সুরে বলল, নিয়ে যাক, আমার ভাই মরে যাচ্ছে তাদের বোনের জন্য, যত সব। শাইনাকে গাড়িতে বসিয়ে দিয়েছে আনিস। সাবিনাও উঠে বসেছে। তৌসিফ এসে বলল, আনিস ভাই মেজো ভাই কিন্তু এত কিছু বলেনি, মহিলারা এসব রটিয়েছে। আপনি মেজো ভাইয়ের সাথে কথা না বললে মাথা গরম করছেন। আনিস কথা শুনলো না। তেজ শুধু ওদের আছে, জেদ শুধু ওরা দেখাতে পারে। জেদ তেজ ঘৃণা তাদের নেই। গাড়ি ছেড়ে দিল। শেষ মুহূর্তে এসে সবাই হালছে। মুরব্বীরা ছিল, না হলে এই ঘটনা আরো অনেক দূর অব্দি এগোতো। শায়না নিজের ঘরে চুপচাপ বসেছিল। ক্লাবে কি হচ্ছে সে জানে না, তার ভয় করছে। মেজো ভাই সহজে রাগে না, কিন্তু একবার রাগলে সহজে থামার নয়। সাবিনা ফোনে এক নাগারে কথা বলে যাচ্ছে কারোর সাথে। শায়না নিজের ঘরে অস্থিরভাবে পায়চারি করছে। শেষমেশ শান্ত হয়ে বসে তিতলিকে ফোন করলো। তিতলি বলল, ক্লাবে বাবা কাকাদের মধ্যে কথা হচ্ছে, তর্ক লেগে গেছে। পুরনো কথা তুলে তর্ক বিতর্ক আরো জোরসে লেগেছে। শায়না সাবিনাকে ডাকলো। সাবিনা সাড়া দিল না। কিছুক্ষণ পর তার গলার আওয়াজ শোনা গেল, জি শায়না ঘরে আছে, আসুন না। কে এসেছে? কৌতূহলে শায়না দরজা খুলছিল। তার আগে দরজা ঠেলে ঘরে চৌকাঠ পেরিয়ে ঘরে পা রাখলো তাজদার। শায়না শুকনো ঢোক গিলে ঘুরে দাঁড়ালো। শক্ত কণ্ঠে বলল, আমি যাব না। কেউ যেন আমাকে জোরাজোরি না করে। এসব নাটক দেখতে আমার একদমই ভালো লাগছে না। আমি এইখানেই থাকবো। সবাই বাড়ি ফিরুক, ঘরটা খালি করা হোক। বলে লেহেঙ্গা তুলে হেঁটে চলে যাচ্ছিল বাইরে। তাজদার সিদ্দিকী তাকে পাজাকোলা করে তুলে নিল। হক চকিয়ে গেল শায়না। তাজদারের মুখের দিকে তাকালো। তাজদার রক্ত গরম চাহনিতে তাকালো, তারপর তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আসার মেরে তুলে বের করে ফেলবো আর একটা কথা বললে। শায়না তবুও ধস্তাধস্তি করে কোল থেকে নেমে গেল। উঠোনে বাড়ির মানুষ, ভাবি বারান্দায় দাঁড়িয়ে। দু একটা গাড়িও এসে থেমেছে বোধহয়। তাজদার তার হাতটা ধরে রেখেছে। শায়না হাতটা ছাড়িয়ে নিতে নিতে তার দিকে চোখ তুলে তাকালো, বলল, আমি এইভাবে যাব না। বাইরে অনেক মানুষ। মেজো ভাইয়া চলে আসতে বলেছে। আমি এভাবে এখন যেতে পারবো না। ভাইয়া আরো রেখে যাবে। তাজদারের তার হাত শক্ত করে ধরে রেখে অন্য হাতে ফোনে কাউকে ডায়াল করছে। শায়না বলল, আশ্চর্য, আমার হাত কেন ধরে রাখা হয়েছে? রোজ রোজ এসব নাটক দেখতে আমার ভালো লাগছে না। ঘরে গিয়ে সমাধান করুক। আমাকে নিয়ে এত টানাটানি কেন? তাজদার ফোন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। শায়না চোখ সরিয়ে ফেলতেই তাজদার আবারও ফোনে ডায়াল করতে লাগলো। ফোন রিসিভ হচ্ছে না। শায়না এক ফাঁকে হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। তাজদার আরো শক্ত করে হাতটা ধরলো। ঠান্ডা স্বরে বলল, এত শর্টফোনে কিসের? ফোন দিচ্ছি, রিসিভ হোক। শায়না বলল, আমার ভালো লাগছে না, হাত ছাড়া হোক। বাড়ি যেতে হবে। মেজো ভাইয়া আসতে বলেছে। মেজো ভাইয়া না বলে আমি কোথাও যাব না। ফোন রিসিভ হলো তখনই। তাজদার ফোন কানে চেপে কর্কশ স্বরে বলল, মরে গেছিস নাকি সবকটা? ফোন ধরছিস না কেন একটাও? তৌসিফ মৃদু স্বরে বলল, সরি, এখানে সবাই কথাবার্তা বলছে, ফোন সাইলেন্ট ছিল। বলো কি বলবে? শাইনাকে গাড়িতে করে কে পাঠিয়েছে? আনিস ভাই। সবাই মিলে শাওনকে কথা শোনাচ্ছি, তাই আনিস ভাই রেগে গিয়েছে। কথা কেন শোনাচ্ছিলি? তুমি ক্লাব থেকে চলে গিয়েছো তাই। শাইনা কেন তোমাকে খেতে ডাকেনি, তাই সবাই ওকে ঝেঁকে ধরেছিল। আমি ক্লাব থেকে চলে এসেছি তো? আকবরী সবাইকে পণ্ডিতগিরি দেখাতে কে বলেছে? শায়না অন্যদিকে মুখ ফিরিয়ে রেখে বলল, সবাইকে সুযোগ করে দিয়ে এখন নাটক? তাজদারের কপাল কুঁচকে গেল। শায়নার দিকে তাকিয়ে রইল সে। তৌসিফ বলল, সবাইকে জানিয়ে গেলে এত কিছু হতো না। এখানে বাবা, কাকা, জ্যাঠার সাথে আনিস ভাই আর আশরাফ ভাইয়ের ঝামেলা লেগে গেছে। শায়না ওভাবে চলে গেল কেন, ওইটাই তাদের প্রশ্ন। ঝামেলাটা শুরু করেছে কে? তৌসিফ একটু চুপ করে বলল, নুভাই এমনি গিয়ে বলেছিল শায়না কেন তোমাকে রেখে খেতে বসে গেছে। ওখান থেকে কথা কাটাকাটি লেগে গেছে। এখন কি কথা হচ্ছে? আশরাফ ভাই আর আনিস ভাই বলেছে শাইনাকে এখন বাড়িতে দেবে না। কি করতে চাইছে? নুভাকে মাপ চাইতে বলেছে। খালামণি আর ফুপিরাও নাকি একসাথে জোট বেঁধেছে, শাইনাকে কথা শুনিয়েছে, নানান কথা বলেছে, অপমান করেছে।
তাজদার আর কিছু শুনলো না, ফোনটা পকেটে রেখে দিতে দিতে শায়নাকে বলল। ঘরে গিয়ে বাকি কথা। শায়না হাত ছেড়ে নেওয়ার চেষ্টা করে বলল, বললাম তো এইভাবে যাব না। আমার কোনো ইচ্ছে অনিচ্ছে নেই নাকি? সবাই যেরকম বলছে আমাকে সে সবসময় সেরকমই কেন করতে হবে? পুতুল নাচা নাচাচ্ছে সবাই মিলে, কথা শোনাতেও কারো মুখে আটকাচ্ছে না। মনে হচ্ছে আমি সেদে গলায় ঝুলেছি তাদের ছেলের। মাছ মাংস কোনোদিনও দেখিনি, হাঁ ভাতে ঘরের মেয়ে। আর কি কি বাকি রেখেছে বলার? আমি এখন আর ছোট নেই যে যেভাবে ইচ্ছে আমাকে কথা শুনিয়ে যাবে, চামারের কথা বলবে আর আমি সহ্য করে যাব। সহ্য করলেই ভালো না, আর সহ্য না করলেই বেয়াদব। সুযোগ পেয়ে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে সে ঘরে চলে গেল। সাবিনা এসে দেখলো তাজদার দাঁড়িয়ে আছে। শায়না দরজা বন্ধ করে দিয়েছে। সে মৃদু স্বরে বলল, ভাইয়া, ওনারা সবাই এসেছে, আপনি বসুন। বসবো না, ওকে বলুন বড় ঝামেলা হওয়ার আগে আমার সাথে যেতে। আমি বারবার এক কথা বলবো না। সাবিনা দরজার কাছে গেল। শায়না দরজার খিল দেয়নি, তাই দরজা ধাক্কা দেওয়া মাত্রই সরে গেল। সাবিনা ঘরে উকি দিয়ে বলল, শায়না, ভাইয়া এখানে দাঁড়িয়ে আছে, চলে যেতে বলো। আমি না হয় মেজু ভাইকে বুঝিয়ে বলবো, তুমি চলে যাও, বড় সড়ো ঝামেলা না হোক। আমি কিছু করলেই ঝামেলা। ওরা যে আমাকে এতগুলো কথা শোনালো, আমি কারো খাই না কি পড়ি? বিয়ে দিয়েছে, বেঁচে তো দেয়নি। তাদের ছেলে রাগ দেখিয়ে চলে এসেছে, সেটা তাদের কাছে বড় কিছু। আমার রাগ গোসা নেই, আমাকে যা তা শোনানো যায়। আমার ভাইরা প্রতিবাদ করলেই ঝামেলা, সব মেনে নিলেই ভালো, তাদের দোষ ধরা যাবে না। হ্যাঁ, সাবিনা বলল, যা হতে যাচ্ছে তা কি ভালো? ভালো কোনটা হয়েছে? বিয়েটাই তো আমি করতে চাইনি, তাদের ছেলেও জানে সেটা, তারপরেও তেরার মতো করলো। আমাকে বুঝিয়ে দিল তিনি যা চান তাই হয়। এখনো ঝামেলা হবে না কেন? হোক ঝামেলা, আমি ওই বাড়িতে না যেতে পারলেই তো বাঁচি। সাবিনা ফিসফিসিয়ে বলল। উনি শুনতে পাচ্ছেন? শায়না নিজেকে সামনে নিল। রেগে গেলে তার মুখ থামতে চায় না। সে দরজাটা বন্ধ করে দিল। লেহেঙ্গা পাল্টে নতুন একটা থ্রি পিস পরে নিল। কাঁধে লাগানো মিনি ব্যান্ডেজটা টেনে খুলে নিল। এত যত্ন তার কাছে নাটকীয় লাগে। যত সহ্য করছে সবাই ততই পেয়ে বসছে তাকে। দুয়ানা সম্মান দেয় না কেউ, আবার যত্ন। অনেকগুলো গাড়ি এসে থেমেছে উঠোনে। কিছু মানুষ শায়নাদের বাড়িতে চলে এসেছে, কিছু মানুষ কলতানে। সবার চোখ মুখ থমথমে। শাহিদা বেগম বসার ঘরে বসে আছেন, বোরখাও খুলেননি। সাবিনা বুঝতে পারলো মা ওখানে তর্ক বিতর্ক দেখে নরম হয়ে গেছেন। শারমিলা শায়নার ঘরে দরজা ধাক্কালো। শায়না দরজা খুলল। শ্বাস ধুয়ে চুলের জট ছাড়াচ্ছে সে। মাঝখানে সোজাসুতি। শারমিলা বলল, তুই কেন চলে এলি সেটা শুনে তোর শ্বশুর খেপে গেছে। ভাইদের কথা শুনে চললে নাকি ওদের বাড়িতে আর যাওয়ার দরকার নেই। শায়না বলল, ভাবো একবার, কাঁধের হাতে তুলে দিয়েছো আমায় নিজেদের দোষ ঢাকার জন্য। এখন সব আমার কাঁধে তুলে দিয়েছে। তাজদার সিদ্দিকী রাগ করে বাড়ি চলে এলে আর এটা জেনেও তার আত্মীয় স্বজনরা তিলকে তাল করবে, আমাকেই দোষারোপ করবে। ইচ্ছে করে এমন করেছে আমাকে হেনস্থা করার জন্য, তাই না? শারমিলা হতাশ হয়ে বিছানার এক কোণে বসলো। কোলের বাচ্চাটাকে বিছানায় শুইয়ে দিতে দিতে বলল, এদের সাথে কেউ কথাই পারে না। শায়না চুলটা বেঁধে বারান্দায় গেল। আনিসার আশরাফ তখন ঘরে ঢুকেছে। শায়নাকে বলল, তুই ভেতরে যা। শাহিদা বেগম আনিসকে বললেন, আমার ছেলেটা বাড়াবাড়ি না করলে এত কিছু হতো না। আনিস বলল, ওরা কি বললো দেখলে না? ওই রকম বউ নাকি দিনে দিনে দিয়ে ফেলার হেডম আছে তাদের। কাবনির টাকা দিয়ে নাকি বউ দিয়ে দেবে বেশি বাড়াবাড়ি করলে। কত বড় কথা! মেয়ে কি কোনো ছেলে হাতে মোয়া নাকি? আমাদের মেয়ে কি ফেল না? তোমাদের বলনি কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল ওর জন্য? আমাদের কিসের টাকা পড়েছিল ওদের সাথে আত্মীয় করার? নিজেদের কি মনে করো ওরা? টাকা পয়সা এখন সবার হয়েছে মোটামুটি। এত টাকার গরম দেখাতে বারণ করে দেবে। দাস গোলামের মতো কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে সবার। শাহিদা বেগম বললেন, আমি আর কিছু বলবো না, ওদের যা মনে হয় তাই কর। শায়না দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনলো। বলল, দিনে দিনে দিয়ে দিতে বলো কাবিনের টাকা। ওদের সাহসও দেখি, মুখে ওরা অনেক কিছুই বলে। শাহিদা বেগম ধমকে বললেন, তুই কথা বলছিস কেন এখানে? কত শিখিয়ে পড়িয়ে দিলাম তোকে, কিন্তু তুই সবাইকে নিয়ে খেতে বসে গেছিস। জামাইয়ের খোঁজ করলি না ভালো কথা। ও যখন ক্লাব থেকে চলে আসছিল তখনও খেয়াল করলি না। আনিস বলল, তুমি ওকে বকছো কেন? আশ্চর্য, ওর কি দোষ সেখানে? তুই চুপ থাক। ওদের বউ জামাইয়ের মধ্যে তুই ঢুকছিস কেন? ওরা নিজেরা ঠিক থাকলে এত কিছু হতো? বিয়ের এক রাত যেতে না যেতেই বিয়ে ভাঙার কথা উঠছে। মস্করা লাগছে সবকিছু। বিয়ে হওয়ার আগে আমি তো আকত ভাঙার কথা বলেছি। যারা কথায় কথায় মেয়ে দিয়ে ফেলার ভয় দেখায় তারা কত ডেঞ্জারাস ভাবতে পারছ? ওদের মেয়ে কি বেয়াদব বলাই গায়ে লেগেছে, আর আমাদেরটা মেয়ে না?
ওকে সবাই এত কথা শোনানোর সাহস পায় কোথায়? নাকি মানুষের মতো লাগে না? ওইটুকুন একটা মেয়ে বড় হয়ে ভাইয়ের বউকে নাম ধরে ডাকছে ভালো কথা, আবার শাসাচ্ছে, থেকে আদেশ করছে। এসব বেয়াদবি করার সাহস পায় কোথায় ওরা? আফসার সাহেব এসে সোফায় বসে পড়লেন, মুখ মুছতে মুছতে বললেন, মেয়েটা ওখানে শান্তি পাবে না। ওরা নিজেদের দোষ দেখে না। ওই মেয়েটাকে একটা ধমক দিলে তো ব্যাপারটা মিটে যায় না? তাদের ছেলে মেয়ে দোষ করলে সেটা দোষ নয়। মেয়েটা কিভাবে সংসার করবে কে জানে। জামাইটাও মেজাজি। শায়না পাশের ঘরে ডুকরে উঠল। আমাকে জাহান্নামে ঠেলে দিয়ে সবার হুঁশ ফিরেছে। ঘর ভর্তি মানুষজন চুপ। কলতানে বৈঠক বসেছে বাড়ির মানুষ মিলে। তাজদার সিদ্দিকী বাড়ি নেই আপাতত। তাজউদ্দিন সিদ্দিকী আর তার 2 ভাই বোন আর অন্যান্য আত্মীয়রা উপস্থিত। সবাই কথা বলতে বলতে আবারও তর্কে জড়িয়ে যাচ্ছে। তাসনুবা এক কোণে দাঁড়িয়েছে, চোখ মুখ আপাতত লাল হয়ে আছে। রসনারা বলল, তাজদার ফেরার আগে তাসনুবা গিয়ে নিয়ে আসুক শায়নাকে। তাজউদ্দিন সিদ্দিকীর ছোট ভাই সম্মতি দিলেন। সেটাই হোক। বড় ফুপু রসনারার দিকে তাকিয়ে বললেন, কোনো মতে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসো, তারপর গেজাবো। সবসময় ভাইদের কথা শুনে চললে সংসার হবে না। বাপের বাড়ির কাছে আছে বলে সবসময় যেতে দেবে না, একদম ছাড় দেবে না কোনো কিছুতে। বেশি ছাড় দিলে মাথায় উঠে নাচে। আজকালকার মেয়েরা কত বদমাস তা তো জানো না এখনো। তাজউদ্দিন বলল, তাজদার আসার আগে নিয়ে আসো। মা তুমিও যাও, নোভাও যাও। তৌসিফও কোথায় গেছে জেনে নাও। তৌসিফ বলল, কল যাচ্ছে না। বলতে না বলতেই তিতলি দৌড়ে এসে বলল, মেজো ভাই এসেছে। রসনারা তাসনুবার দিকে তাকালো, বলল, তুমি ঘরে চলে যাও। তাসনুবা গোমরা মুখে বাবার দিকে তাকালো। তৌসিফ গর্জে উঠল, যা না, আবার দেখছি কি লাথি দেব ধরে এখন। তাসনুবা চলে গেল। তাজদার এসে বলল, শিয়াবের বউ এসেছে, সরে যাও। এত ভিড় কিসের? বন্ধু আর বন্ধুর মা বউ ওয়ালিমায় আসতে পারেনি, তাই বউ দেখতে রাতে চলে এসেছে। তাদের পেয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই। তাজদার চুপচাপ সবার কাণ্ড দেখছে। শিয়াবের মা জিজ্ঞাসা করছে বউ কোথায়। তাজদার সবার উপর ছেড়ে দিয়েছে। রসনারা ফ্যাকাশে হেসে বললেন, একটু বাপের বাড়িতে গিয়েছে, কাছেই। আপনারা আসুন, বেআইন বাড়ি ঘুরিয়ে আনি। সবাই নাস্তা খেয়েছে। শায়নাদের বাড়িতে খবর পাঠানো হয়েছে মেহমান যাচ্ছে। দাদিমা রসনারা তাসনুবাকে নিয়ে গেছে। শায়নার সাথে তাসনুবাকে মিলিয়ে দিয়েছেন। আনোয়ারা বেগম বলেছেন, ননদ ভাবির মধ্যে অনেক কিছু হয়, এসব মনে রেখে দিতে নেই। নুভাকে সবাই অনেক বকাচকা করেছে, শাড়িটা পরে নাও। শিহাবের মা, বউ তোমাকে দেখতে এসেছে। শায়না চুপ করে রইল। তাসনুবা হনহনিয়ে বেরিয়ে গেল দাদিমার কথা শেষ করতেই। চোখ টলমল করছিল, নাক মুখ লাল। রাগে ক্ষোভে বেরিয়ে যাওয়ার সময় আনিসের সামনে পড়ল। আনিস তাকে দেখেও না দেখার ভান করে সরে দাঁড়ালো। তাসনুবা হনহনিয়ে বেরিয়ে এলো বাইরে। এইসব ছোট লোকদের সরি বলতে বসে আছে সে। বাড়ির সামনে আসা মাত্রই তাজদার তাকে দেখলো। শিয়াবের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল সে। তাসনুবা ভাইকে দেখা মাত্র একটু থমকালো, তারপর বাড়ির ভেতর চলে গেল ধীর পায়ে হেঁটে। শাহিদা বেগম তাড়াহুড়ো করছেন মেহমানদারি করতে গিয়ে। শায়না রেডি হচ্ছে কিনা দেখে যাচ্ছে ঘরের সামনে এসে। শায়না অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে শাড়ি পরছে উদাসীনভাবে। রসনারা শায়নার খালা ফুপু মামিদের সাথে কথা বলছে। দাদিমা এসে শায়নাকে বলল, তাড়াতাড়ি শাড়ি পরে নে, তোর শাশুড়ি পরিয়ে দিতে এলে লজ্জায় পড়ে যাবি। লজ্জায় পড়বো কেন? আশ্চর্য। জামাই সোহাগ করছে সেগুলো দেখা যাচ্ছে কাঁধে। শায়না তাড়াতাড়ি কাঁধ থেকে নিল, কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলল, ফালতু কথা বলার জায়গা পাও না? ওখানে পিন ঢুকে গিয়েছিল। জামাই তো আদর করে ব্যান্ডেজ লাগাইয়া দিছিল, খুললি কেন? আদর না, জুতো মেরে গরু দান। শায়না শাড়ি পরে সিম্পল গয়না চুড়ি পরে মেহমানদের সামনে গেল। নতুন বইয়ের মুখ দেখে শিহাবের মা 3000 টাকা দিয়েছে তার হাতের মুঠোর ভেতর। রসনারা শায়নাকে আর রাখেনি, তাদের সাথে নিয়ে এসেছে। কলতানের সামনে এসে শিহাব আর তাজদারের সামনে থামলো সবাই। শিহাব তার মাকে জিজ্ঞাসা করছে, বউ দেখেছো এবার? হ্যাঁ দেখেছি তাজদার, তোমার বউয়ের সাথে কথাবার্তা বলেছি, মেয়ে ভালো লেগেছে আমার। শায়নাদের উঠোন থেকে কে যেন রসনারাকে বলল। রসনারা বললেন, হ্যাঁ, বউয়ের সাথে আমিও নায়রই গিয়েছি। শিয়াবের সাথে তার মা তাজদার কথাবার্তা বলছে। রসনারা এলেন, তার পেছন থেকে শায়নাও বেরিয়ে এলো। তাজদার তার দিকে এক ঝলক তাকালো। শায়না শিয়াবকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা রাতে চলে এসেছি নতুন বউকে জানানোর জন্য। ভালো হয়েছে এসেছেন।
সবাই কথা বলতে বলতে বাড়ির ভেতর চলে যাচ্ছিল। শাইনা রসনার পিছু পিছু হাঁটছে, হঠাৎ থেমে গেল। তাজদার সিদ্দিকী বলল। কে যেন আসবি না বলছিল? শাইনা ঘাড় ফিরিয়ে তাকালো, শক্ত কণ্ঠে বলল। যেতে কতক্ষণ? গিয়ে দেখুক। আমাকে আটকে রাখার সাধ্য কার? সেটা বুঝিয়ে দেওয়া হবে, একা পাই। রাতে মেহমানদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেছে শাইনা। বাড়িতে তখনও মেহমানে ভর্তি। তাজদার বন্ধুকে যেতে দেয়নি, রসনারাও জোরাজোরি করে রেখে দিলেন। রাতে এসে রাতে চলে যাবে, বিষয়টা কেমন দেখায়। খাওয়া দাওয়া শেষে মেহমানরা যখন ঘুমাতে চলে গেল তখন তাসনুবার ঘরে খুব কথাবার্তা হচ্ছিল। তাসনুবা নাকি কাঁদতে কাঁদতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। একটা বাইরের মেয়ের জন্য তার ভাইয়ের কাছে সে ছোট হয়ে গেছে, ওই বাড়ির মানুষদের কাছে তাকে ছোট হয়েছে। অপমান মেনে নিতে পারছে না সে। তাজউদ্দিন সিদ্দিকী রসনারার উপর খেপেছেন। তিনি ছেলে মেয়েদের কখনো বকাঝকা করতে পছন্দ করেন না, মেয়েদের তো একদমই না। তাসনুবার কান্নাকাটি দেখে তিনি রসনারাকে বললেন, শাইনাকে যেন বলে দেয় এই বাড়িতে থাকতে হলে সবার মন জুগিয়ে চলতে হবে, ননদের সাথে যেন ভালো ব্যবহার করে, হাসি খুশি থাকে। এত গাদ্দারি করলে, ভাইদের কথা শুনে চললে আবারও ঝামেলা হবে। তখন ঘটনা অন্যদিকে ঘুরে যাবে। ফুপুরা বলা বলি করলেন, ওই বাড়ির মেয়েকে অত পাম্পট্টি তেল মালিশ করে বাড়িতে আনতে হবে কেন? ওরা আগে ভালো করে খেতেও পায়নি। এই বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে পা একদম আকাশে উঠে গেছে, মাটিতেই পড়ছেন। আরও কত কি দেখবো আল্লাহ মালুম। কাল থেকে রান্নাঘরে নিয়ে গিয়ে কাজ ধরিয়ে দেবে। কত মেয়ে ছিল আমার ভাইপোর জন্যে, আর মেয়ে পায়নি আমার ভাইয়ের বউ। রসনারা বললেন, বিয়েটা সব ওর পছন্দ মতো হয়েছে, গরু, ডেকোরেশন, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, এমনকি বউটাও। আমার কি করার আছে? শাইনার ঘরে দাদিমা আনোয়ারা বেগম বসেছিলেন, শাইনাকে দিয়ে গয়নাকাটিগুলো তুলে রাখছিলেন। তাজদার ধীর পায়ে হেঁটে ঘরে ঢুকলো, ফোনে চোখ স্থির রেখে। দাদিমা তাকে দেখে বললেন, তোমার বউকে কুবুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তাজদার চোখ তুলে দাদিমার দিকে তাকালো, তারপর শাইনার দিকে। শাইনা গয়নার বাক্সগুলো গোছগাছ করছিল। তাজদার ভুরু কুচকে বলল, কুবুদ্ধির অভাব আছে নাকি যে আবারও দিচ্ছিস? শাইনার চট করে তাকালো তার দিকে। আনোয়ারা বেগম হাসলেন, তারপর দাঁড়িয়ে পড়লেন, বললেন, আমি আসি, বড়বধূ গল্প সল্প করো। বলেই তিনি বেরিয়ে গেলেন। তাজদার সিদ্দিকী দাদিমার জায়গায় গিয়ে বসলো, পিঠটা পেছনে হেলে দিয়ে দুহাতে ভর রেখে। শায়না বাক্সগুলো একটার উপর আরেকটা রাখছে। তাজদারের দিকে তাকালো না, কিন্তু তাজদার তাকিয়ে রইল। শায়না বক্সগুলো রেখে দিতে তাজদার ঘরের আলো নিভিয়ে দিল। হালকা আলো আছে অবশ্য, টেবিল ল্যাম্পটা চলছে। শায়নার পরনে গোলাপি শাড়িটার রং বোঝা যাচ্ছে। বাক্সগুলো রেখে এসে সে জগ থেকে পানি ঢাললো, গ্লাসে গলা ভিজিয়ে নিল। তাজদার জানতে চাইল, আমরা কখন কথা বলবো? শায়না বিলম্ব না করে বলল, কথা কখন বলিনি। একজন দক্ষিণে একজন উত্তরে, এটা বিয়ে নাকি রং তামাশা? দুটোই। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আপনাকে আমি ভয় পাইনি কোনোদিন, আজও পাচ্ছি, বরং একটু বেশিই পাচ্ছি দরজা বন্ধ বলে। তাজদার চুপ। শায়না পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে কোলে বসালো। শায়না লজ্জায় অস্বস্তিতে ধাতস্থ হতে পারছিল না। 2 দিনের বিয়ে সম্পর্কের খাতিরে একটা পুরুষ লোকের কোলে হঠাৎ নিজেকে আবিষ্কার করে তার শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠল। সে সরে যেতে চাইছিল, কিন্তু তাজদার সিদ্দিকী শক্ত হাত তার কোমর আঁকড়ে ধরে রাখলো। শায়না ধীরে নিঃশ্বাস ফেলছে। তাজদার সিদ্দিকীও যেন না শুনে। তাজদার তার সাথে হাতের মুঠো নিয়ে এলো শায়নার সামনে। শায়না তার হাতের মুঠোর দিকে তাকালো, কৌতূহল হলেও মুখ ফুটে কিছু বলল না। তাজদার ধীরে ধীরে মুঠো খুলল। চমৎকার ডিজাইনের একটা চেন লকেট। শায়নার কোনো প্রতিক্রিয়া নেই। তাজদার বলল, তোমার উপহার নাও। শায়না নিল না। যদি পরে বলে বসে তোমার উপহার দাও, তখন সে তো কোনো উপহার রাখেনি, তখন সে লজ্জায় পড়ে যাবে। তাকে লজ্জায় পেলে পৈশাচিক আনন্দ পাবে তাজদার সিদ্দিকী। শায়না চুপচাপ বসে রইল। তাজদার তার চোখের সামনে লকেটটা তুলে ধরলো। শায়না বলল তাকে ছেড়ে দিতে। তাজদার শুনলই না। চেনের হুকটা খোলার চেষ্টা করছে সে। শায়নাকে বলল, খবরদার উঠবে না। চেনের হুকটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। শায়নার মাথা থেকে আঁচল পড়ে গেছে অনেক আগেই। তাজদার হুক খুলে শায়নার বেনিটা সামনে ফিরিয়ে দিয়ে চেনটা পরিয়ে দিল। তারপর তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে শায়নার গলায় জলজল করতে থাকা চেনটা দেখে বলল, নাইস। শায়না আয়নার দিকে তাকায়নি, চোখ নিচে নামিয়ে রেখেছে। কাঁধের কাছে উত্তপ্ত কিছু টের পেল। হঠাৎ চোখ তুলে আয়নার দিকে তাকাতেই দেখল তাজদার সিদ্দিকী। নিঃশ্বাস তার কাঁধে আলতোভাবে থুতনি রেখে তাজদার সিদ্দিকী বলল, সবাই আমাকে নিশ্চিত করেছে ফিউচারে এই ধরনের ঘটনা আর হবে না। এটা এক প্রকার ভুল বোঝাবুঝি। মহিলারা টেনে টুনে কচি লতির মতো কথা লম্বা করে। ডিসগাস্টিং। ইউ ক্যান ট্রাস্ট দিস অন রিপিট। শায়না জানে এরা জুতো মেরে গরুদানে ওস্তাদ, তাই নতুন করে কিছু বলল না। ক্লান্ত সে, বিছানায় শুয়ে পড়তে ইচ্ছা করছে। নিজের ঘরটাতে ছুটে যেতে ইচ্ছা করছে, যেখানে সে নিজের ইচ্ছে মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতে পারে, কিন্তু সেটা অসম্ভব। সে লকেটটা ছুঁয়ে বলল,
এটা সুন্দর, কিন্তু আমি কোনো উপহার আনিনি কারোর জন্য। এভাবে উপহার নিতে আমার লজ্জা হচ্ছে। তাজদার তার কাঁধে থুতনি আরও গেঁথে দিয়ে কোমর জড়িয়ে ধরল। সায়না শিউরে উঠল। তখনই বাইরে কারো চেঁচামেচি শোনা গেল। চবর্গীয় শব্দ করে তাজদার জানালার কাছে চলে এলো। শক্ত হাতে জানালা খুলে দিয়ে বাইরে কান পাতল বিরক্তির সাথে। প্রতিবেশীদের কারো বাড়িতে ঝগড়া লেগেছে, কান পাততেই শোনা গেল, আর মতো বেডি দে এতেই তোর ওই সংসার গায়েব। অন্য বেডি হইলে ঠ্যাং দেখাই যাইটুকগা ওইটা। যেদূর হ্যাডম নাই এদূর ঠ্যাং উঠাস। মহিলার উচ্চবাচ্চার পর পুরুষ লোকের গলার আওয়াজ শোনা গেল। তাজদার বিরক্তির সাথে জানালার কাজ টেনে দিতে দিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।